নমস্কার, আমি সোহম, আপনাদের সাথে অলৌকিক দুনিয়ায়। যেমনটা আপনারা জানেন, আজ এই শুভাবসরে জগন্নাথ দেবের রথের চাকা গড়িয়ে চলেছে মাসি পিসির বাড়ির উদ্দেশ্যে। আর আমরাও আমাদের ছোট্ট খেয়াটি নিয়ে ভেসে চলেছি আমাদের স্বপ্নসাগরে। স্বপ্নসাগরের প্রথম পর্বের পর আপনারা হয়তো গল্পটা নিয়ে বিভিন্ন রকমের ধারণা করে রেখেছেন। ওই কি ধরনের গল্প হতে পারে, বা এন্ডিংয়ে কি হতে পারে, ক্লাইম্যাক্সটা কিরকম, সেই নিয়ে হয়তো আপনাদের মনে অনেক রকমের ধারণা জন্মেছে। সোনা অ্যাকচুয়ালি পাগল ছিল কিনা তা নিয়েও আপনাদের মনে হয়তো সন্দেহ জেগেছে। প্রসঙ্গক্রমে একটা কথাই বলতে পারি আপনাদেরকে, আপনাদের অবস্থাটা ঠিক হলো যেমন রবি ঠাকুর বলে গেছেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। মানে অন্তর্যামী বলতে কিন্তু জগন্নাথ দেবকেই বোঝালাম, কারণ আমার গল্পের শেষে কি হবে সেটা আমার গল্প যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমি নিজেও জানি না। তো যাই হোক, বেশি ভনিতা না করে শুরু করব আমাদের আজকের গল্প, স্বপ্নসাগরের দ্বিতীয় পর্ব। দাদা ভাই একবার পুরী ফিরে আয় না রে। আমি তো সেই কবে থেকে এখানেই আটকে পড়ে আছি। সেই হোটেল সৈকত মনে আছে, যেখানে আমরা ছিলাম সেবার? ওখানেই আমি, বা বলা ভালো আমরা আটকে পড়ে আছি। তুই একবার আয় না, আমার আর ভালো লাগছে না এখানে আটকে থাকতে। একমাত্র তুই পারিস আমাদের উদ্ধার করতে। তোর বোনের এই শেষ আবদারটা ফেলিস না প্লিজ, দোহাই তোর। বলতে বলতে সাদা ফ্রক পরিহিতা রিমঝিম ছুটে এসে দৌড়ে সোনার কোমর জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর তক্ষুনি সোনার ঘুম ভেঙে যায়। ধড়ফড়িয়ে বিছানার উপর উঠে বসে সে। আজ 3 দিন হলো স্বপ্নটা সে দেখছে না। এবার ব্যাপারটা কাউকে বলতেই হবে, কিন্তু কাকে বলবে সোনা? মা বাবাকে তো একেবারেই বলা যাবে না, ওরা বুড়ো হয়েছে। এই বয়সে আবার সোনার মাথার ব্যামো দেখা দিয়েছে দেখলে ওরা আর টেনশন নিতে পারবে না। অথচ ব্যাপারটাকে ফেলে রাখতেও ইচ্ছে করছে না। তবে কি করা যায়? অনেক ভেবে সোনা ঠিক করলো ব্যাপারটা অভয়কে খুলে বলবে। অভয় ওর বাল্য বন্ধু, আর তাছাড়া ও সাইকিয়াট্রিস্ট, ব্যাপারটা ওই ভালো হ্যান্ডেল করতে পারবে। সেদিনই সন্ধ্যায় পাড়ার মোড়ের ক্যাফেতে বসে কোল্ড কফিতে চুমুক দিতে দিতে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল অভয় আর সোনা। তাহলে তোর মনে হচ্ছে যে রিমঝিমকে নিয়ে তোর এই স্বপ্নগুলো নিতান্ত ভিত্তিহীন নয়, তাই তো? না রে, আসলে ছোটবেলার যেটুকু মনে আছে, ওই বনি আর এই বনির মধ্যে প্রচুর তফাৎ। ওই বনিকে আমি দেখতাম এক বিভৎস রূপে, প্রেত রূপে, কিন্তু এই 3 দিন যাবৎ স্বপ্নে যাকে দেখছি সে যে আমার সেই পুরনো হারিয়ে যাওয়া বনি। ওর মায়াভরা দুটো চোখ আর কাঁদো কাঁদো গলায় আরতি শুনে সব মিলিয়ে কিছুতেই স্থির থাকতে পারছি না রে। কিন্তু আবার পুরী যেতেও বড্ড ভয় করছে। দেখ সোনা, এগুলো তোর ভুল ধারণা। মরা মানুষ কখনোই ফিরে আসে না, আর মৃত্যুর পরেও কেউ যুগ যুগ ধরে আটকা পড়ে আছে এটা মানতে পারলাম না। আর আমার মনে হয় না যে তোর এই ধারণাগুলোর কোনো যুক্তিসঙ্গত অর্থ বা বাস্তব ভিত্তি রয়েছে। হয়তো কোনো কারণে স্মৃতির অতলে তলিয়ে যাওয়া, বহুকাল আগে হারিয়ে যাওয়া রিমঝিমের সাথে কাটানো ওই দিনগুলো আর পুরীর ওই মর্মান্তিক ঘটনাগুলো তোর মনে পড়ে গেছে, তাই তোর ঘুমের মধ্যে সেসব একটা স্বপ্ন হয়ে ফিরে আসছে। না রে সোনা, ইটস নট দ্যাট সিম্পল as it seems.
আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে টানছে। সারাদিন সমস্ত কাজ এড়িয়ে আমি যেন অনুভব করতে পারছি সেই টান, আর রাত হলেই সেই স্বপ্ন। সব মিলিয়ে অস্থির হয়ে উঠেছি রে, আর পারছি না। অভয় এবার এগিয়ে সোনার হাতের উপর হাত রাখে আর আশ্বাস দিয়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম ডাউন, এভাবে ভেঙে পড়িস না। তোর ধারণাগুলো যে অমূলক সেটা তোর কাছে প্রমাণ করে দিলেই তোর সমস্যার সমাধান করা যাবে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে অভয় বলল, সোনা, পুরী যাবি? পুরী? কিন্তু পুরী গেলে ওই সমস্যার সমাধান হবে কি করে? আহা, রিমঝিমও স্বপ্নে তোকে পুরী যেতেই তো বলেছে নাকি? তো তাই কর না, পুরী চল। পুরী গেলে দুটো লাভ হবে। এক, তোকে এটা বোঝানো যাবে যে রিমঝিমের আত্মা ওই হোটেলে আটকে নেই, তাই তোর ধারণাগুলো যে ভিত্তিহীন এটার হাতে নাতে একটা প্রমাণ পাওয়া যাবে। আর দুই, ছোটবেলা থেকে পুরীর প্রতি তোর যে একটা ভীতি জন্মে গেছে তা কেটে যাবে। পুরী যে কোনো অভিশপ্ত জায়গা নয়, উল্টে এক অতি পবিত্র স্থান, তা তোকে বোঝানো যাবে। কিন্তু অভয়, ওখানে যে রিমঝিম মারা গেছিল সেটা আমি কি করে ভুলে যাই বল? ওই পর্বত প্রমাণ দুঃখের সামনে কি করে আবার দাঁড়াবো আমি? কিছু মাইন্ড করিস না সোনা, কিন্তু তুই এমন ভাব করছিস যেন রিমঝিম একমাত্র মানুষ যে মারা গেছে, আর পুরী একমাত্র স্থান যেখানে মানুষ মরে। আরে আমাদের আসানসোলে কি লোকে মরে না অ্যাক্সিডেন্টে? পৃথিবীতে হেন কোনো স্থান আছে যেখানে মৃত্যুর পা পড়েনি? আমরা যাদের ভালোবাসি তারা প্রতিনিয়ত আমাদের ফেলে রেখে চলে যায়, কিন্তু তাই বলে কি অতীতের চাদরে চোখ ঢেকে রেখে আমরা ভবিষ্যৎকে আর দেখব না? হ্যাঁ, রিমঝিম আজ আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তাই বলে কি আমরা জীবনকে বাঁচব না? তুই তোর বোনের মৃত্যুতে দুঃখ পেয়েছিস, কিন্তু আমার খারাপ লাগেনি ভাবছিস? মেয়েটাকে যে আমিও নিজের বোনের চেয়ে কিছু কম ভাবতাম না, এটা কি তুই ভুলে গেছিস? হ্যাঁ, তোর বোনই মারা গেছে, কিন্তু তাই বলে তুই নিজের বাকি জীবন একটা জীবন্ত লাশ হয়ে কাটিয়ে দিবি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ ননসেন্সিক্যাল দ্যাট ইজ? সোনা মাথা নিচু করে চুপ করে বসে রইল। সত্যি, অভয়ের যুক্তির মিনারে সামান্য ফাটল ধরানোর মতো কোনো তথ্যই তার কাছে নেই। শেষমেশ না পেরে অভয়ের মতেই মত দিয়েছিল সোনা। মা বাবাকে অবশ্য বলেছিল যে দু বন্ধুতে ঘুরতে যাবে ঠিক করেছে। ছেলে পুরী যেতে চায় শুনে মা বাবা তো অবাক, কিন্তু ওরা সে বিষয় কথায় প্রকাশ করে না। সেই জন্যই ব্যাকপ্যাক আর স্যুটকেস নিয়ে দুই বন্ধুতে বেরিয়ে পড়ে। আর এখন তাই ওরা সমুদ্রের ধারে বসে মজছে লঙ্কার পকোড়া চিবোচ্ছে। মনে মনে অভয় বেশ প্রফুল্ল হয়ে উঠেছিল। কাল সোনা সমুদ্র স্নানও করতে রাজি হয়েছে, তবে শুধু কোমর জল পর্যন্তই। সাধারণ মানুষেরই গভীরে যেতে ভয় লাগে, তা অভয়ের বন্ধু সোনার তো লাগারই কথা। ওরা উঠেছে হোটেল সৈকতে, যেখানে আগের বার 2010-এ ওরা ছিল সেখানে। ভাগ্যক্রমে ওই রুমটাও ওরা ফাঁকা পেয়ে যায় যেটাতে আগের বার ওরা ছিল। থার্ড ফ্লোরের 132 নম্বর রুমটা অভয়ের জন্য নতুন হলেও সোনার জন্য নয়। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতে সোনা খেয়াল করল ও যেন 15 বছর পিছিয়ে গেছে সময়। আশ্চর্যভাবে ঘরের একটা জিনিসও বদলায়নি। প্রত্যেকটা আসবাব, লাইট আর সবকিছু সেই আগেকার মতনই রয়ে গেছে। 15 বছর আগে ওকে আর বনিকে যেভাবে অভিবাদন জানিয়েছিল ঘরটা, আজও সেই একইভাবে ওকে আর অভয়কে অভিবাদন জানালো। ব্যাগটা ধপ করে পাশে ফেলে
অভয় শুরুতে বিছানায় লম্বা হয়েছিল। তারপর সন্ধ্যা হলে দুজনে বেরিয়ে পড়ে সমুদ্র দেখতে। রাতে যখন ওরা দাদা বৌদির রেস্টুরেন্ট থেকে খাওয়া সেরে হোটেলে ফিরল, তখন অভয়কে সোনা জিজ্ঞেস করলো, কালকের ট্যুর প্ল্যান কিছু ঠিক করলি? অফকোর্স, প্রথমে জগন্নাথ দর্শন, তারপরে সমুদ্র স্নান। পান্ডার সাথে কথা হয়ে গেছে, চাপ নিস না। 9টা নাগাদ আমাদেরকে হস্তিদারে মিট করবে রবি পান্ডা। এরপর লাইট নিভিয়ে শুয়ে পড়ল দুজনে। আর সারাদিনের হই হট্টগোলের ক্লান্তিতেই ঘুমের দেশে পাড়ি দিল তাড়াতাড়ি। অভয়, এই অভয়! চোখ খুলতেই অভয় দেখল সোনা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে ওকে ডাকছে। কি হলো? দরজার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি কি বলছিস? ধড়ফড়িয়ে উঠে বসে জিজ্ঞেস করলো অভয়। হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। রাতে ওই একটু বাথরুম যেতে উঠেছিলাম, তখন দেখি দরজার বাইরে দুটো ছোট ছোট পা ওই তলার ফাঁকটা দিয়ে দেখতে পেলাম। কে? আমি ডাকলাম। মেয়েটা বলল, তুমি কে? দাদা ভাই? বিশ্বাস করবি না অভয়, ওই ডাকটা শুনে আমার গায়ের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল। এ যেন অবিকল রিমঝিমের গলা। অজানা একটা আতঙ্কে আমার মনের প্রতিটা স্নায়ু চঞ্চল হয়ে উঠল। কি করব কিছুই বুঝতে পারলাম না। মেয়েটা সাড়া না পেয়ে আবার ডাকলো। সে ডাকে কতদিনের চাপা যন্ত্রণা মিশে আছে বলা যায় না। কিছুতেই আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, কিন্তু দরজা খুলতেও সাহস হলো না। তাই ভাবলাম তোকে ডেকে তুলি। সোনার মুখে সব শুনে অভয় ভাবল, ছেলেটা আবার হ্যালুসিনেট করছে নাকি? তবে মুখে বলল, চল দেখি কি ব্যাপার। দরজার দিকে এগিয়ে গেল অভয়, পেছনে সোনা। দরজার সামনে এসে অভয় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তারপর এক টানে হাতল ঘুরিয়ে দরজাটা খুলে ফেলল। তারপর বাইরে এসে দাঁড়ালো অভয়, তার পেছনে সোনা। কিন্তু সেখানে কেউ নেই। উদ্ভ্রান্তের মতো নিজের চুল খামচে ধরে সোনা বলে উঠল, অভয়, তুই বিশ্বাস কর ভাই, এখানেই ছিল মেয়েটা, জাস্ট এখানেই। আমি ওর গলার আওয়াজ। বলতে বলতে থেমে গেল সোনা। একদিকে তাকিয়ে ওর দৃষ্টি স্থির হয়ে গেছে। ওর দৃষ্টি অনুসরণ করে অভয় দেখল ডান দিকে গিয়ে যেখানে করিডোরটা আবার ডান দিকে বাঁক নিয়েছে, ওখান থেকে মুখ বাড়িয়ে আছে এক শীর্ণকায় বালিকা মূর্তি। তার গায়ে একটা ময়লা সাদা ফ্রক। ধুলো কালি মাখা মুখের ওপর নেমে এসেছে অবিন্যস্ত ছোট ছোট চুল। মেয়েটার সাথে চোখাচোখি হতেই মেয়েটা বাঁকের আড়ালে পালিয়ে গেল। তবে এটা অভয় বুঝতে পারল যে মেয়েটা তাদের দেখে পালায়নি, কারণ তার দৃষ্টি ছিল অভয় আর সোনার পেছনে। সেখানে এক ছায়ামূর্তির আবির্ভাব ঘটেছে। পিছন ফিরে অভয় হাঁক দিল, কে কে ওখানে? এদিকে এসো। পরক্ষণে করিডোরের ও প্রান্তের এক অন্ধকার কোণ থেকে হোটেলের এক রুম বয় বেরিয়ে এলো। কৃষ্ণবর্ণ গায়ের রং, বুক পকেটের ওপর পিন দিয়ে আটকানো একটা নেম প্লেটে লেখা রমেশ গন্তিয়া। মেয়েটা যেই হোক, সে যে একেই দেখে পালিয়েছে এতে কোনো সন্দেহ নেই। আর এক পলকের জন্য মেয়েটার চোখে যে পরিমাণে ত্রাস দেখেছিল সোনা, তা তার কর্মজীবনে একবার মাত্র সে দেখেছে, যেবার 3 মাস টানা তদন্ত করবার পর আইপিএস সুবর্ণ সরকার
বেলেঘাটা মামলার নিষ্পত্তি করেছিল। কিছু বলছিলেন স্যার? অভয় কিছু বলবার আগেই সোনা জিজ্ঞেস করে উঠল, ওই মেয়েটা কে ছিল? কোন মেয়েটা স্যার? ওই যে সাদা ফ্রক পরা মেয়েটা, তোমাকে দেখে যে পালালো। ওই না তো স্যার, কোনো মেয়ে তো ছিল না। ইয়ার কি হচ্ছে? উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠল সোনা। রমেশ কাঁচু কাঁচু মুখে বলল, না স্যার, সত্যি বলছি, কোনো মেয়েকে আমি দেখিনি। আমি তো রোজগার মতোই রাতের বেলায় করিডোরে টহল দিচ্ছিলাম, দেখলাম আপনারা দুজন কেমন যেন স্থানুর মতো ফাঁকা করিডোরের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছেন। কোনো মেয়ে তো ছিল না স্যার। সোনা এবার একটু শান্ত হয়ে বলল, আচ্ছা বেশ। তারপর অভয়কে নিয়ে রুমের পথে রওনা দিল। সোনা ফিসফিসিয়ে বলল, লোকটা মিথ্যে বলছে তা তো মনে হলো না রে। তবে মেয়েটাকে তো তুই দেখলি। দেখ সোনা, তুই যদি বলতে চাস ওটা রিমঝিমের ভূত, আমি কিন্তু সেটা মানছি না। না রে ভাই, এটা তো আমিও শিওর যে ওটা বনি ছিল না, কারণ বনি হলে আমি ছাড়া আর কেউ ওকে দেখতে পেত না। তবে আমি আরো ভয়ঙ্কর কিছু একটা সন্দেহ করছি। হিউম্যান ট্রাফিকিং। বলিস কি রে? মেয়েটার গলায় একটা ছোট্ট ট্যাটু লক্ষ্য করেছিলিস কি? একটা উল্টো পেন্টাগ্রাম। অমনি ট্যাটু আমি আগেও একবার দেখেছি, বেলেঘাটার মানব পাচার কেসটার সময়। ওটা ডেভিলস রাইট হ্যান্ড হিউম্যান স্মাগলিং সিন্ডিকেটের সিম্বল। রুমে ঢুকে অভয় জিজ্ঞেস করল, দেখ, তোর যাই লাগুক, আমারও কিন্তু ওই গন্তিয়াকে সুবিধে ঠেকছে না। কিন্তু তুই যেটা বললি সেটা তোর ধারণা। তুই পুলিশ হলেও প্রমাণ ছাড়া তুই তো কিছুই করতে পারবি না। তবে এখন কি করণীয়? দুই বন্ধুতে মিলে ক্ষণিকের মধ্যে একটা সিদ্ধান্তে এসে পৌঁছালো। বাচ্চা মেয়েটা যদি সত্যিই এদের চোরা কারবারের শিপমেন্টের একটা অংশ, আর সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসেছে, যেখানে তাকে এবং অন্য ছেলে মেয়েদের বন্ধ করে রাখা হয়েছিল, এবং গন্তিয়া তাকে দেখেছে, যা সে করেছে বলেই অভয়ের মনে কোনো সন্দেহ নেই, তবে সে বেশি লোকে মেয়েটাকে দেখে ফেলার আগে তাকে নিশ্চয়ই আবার ধরে ফেলবার চেষ্টা করবে। যা আন্দাজ করা যায় তাতে এই হোটেলের কর্মচারী দুজন ও কর্তৃপক্ষ সবাই এই কার্টেলের সাথে যুক্ত। অতএব উপায় একটাই, ওদের রুমের সামনে দিয়ে দ্রুত অথচ প্রায় নিঃশব্দ একজোড়া পা করিডোরের উল্টো দিকে চলে গেল গন্তিয়া। কিন্তু সে খেয়াল করল না যে হাওয়াই শার্ট আর হাফ প্যান্ট পরা নিতান্ত সাদামাটা বাঙালি বাবু দুজন ওর পিছু নিয়েছে। সিঁড়ির দিকে বাঁক নিল গন্তিয়া। তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে এক অদ্ভুত শীষ। সেই শীষ শুনে তলার করিডোর থেকে একটা চাপা আতকে ওঠার শব্দ শোনা যায়। এগিয়ে গিয়ে শিকারী বাজের মতো করিডোরের সোফার তলার থেকে লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে ফেলে গন্তিয়া। তারপর ওর মুখ বন্ধ করে ওকে নিয়ে চলে লিফটের দিকে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? এখনই চল, গিয়ে ধরি হতভাগাকে, বলে উঠল অভয়। না, এখন নয়। যা বুঝছি, আমি যেটা ভাবছিলাম ওটাই ঠিক। আর সেটা হলে এই মেয়েটা একা নয়। গন্তিয়াকে এখনই ধরলে ওই মেয়েটাকে তো বাঁচানো যাবে, কিন্তু বাকিদের হয়তো আর কোনো হদিশই পাওয়া যাবে না। দাঁড়া, আগে দেখি গন্তিয়া ওকে কোথায় নিয়ে যায়, বলল সোনা। লিফটের সামনের বোতাম দুটোকে একটা নির্দিষ্ট ছন্দে টেপা শুরু করলো গন্তিয়া। প্রথমে ওপরের দিকে দুবার, তারপর নিচে একবার, তারপর ওপরে এক, নিচে দুই।
সঙ্গে সঙ্গে লিফটের দরজা খুলে গেল আর ওরা দুজন ভেতরে ঢুকে গেল, কিন্তু ভেতরে কোনো বোতাম টিপল না ওরা। লিফটের দরজা বন্ধ হয়ে যেতেই এক দৌড়ে ওরা এসে দাঁড়ালো লিফটের সামনে। লিফট নিচে নেমে যেতে যেতে গ্রাউন্ড ফ্লোরে থেমে গেল। স্বাভাবিক, কারণ এই হোটেলে আন্ডারগ্রাউন্ড কোনো ফ্লোরের বোতাম লিফটে ওরা দেখেনি। কিন্তু তার মানে কি সত্যি কোনো ফ্লোর নেই? জানবার একটাই উপায় আছে। নির্দিষ্ট ছন্দে লিফটের বোতামে আবার চাপ পড়ল। মিনিট দুয়েক পরে লিফটের দরজা আবার খুলে গেল। ভেতরে পা রাখলো দুই বন্ধু। দরজা আবার বন্ধ হয়ে গেল। কিন্তু যে ফ্লোরে গিয়ে দরজা খুলল সেটা গ্রাউন্ড ফ্লোর নয়, সেটা একটা থমথমে অন্ধকার বেসমেন্ট। হোটেল সৈকতের অজ্ঞাত লোকচক্ষুর আড়ালে লুক্কায়িত এক অন্ধকার বেসমেন্ট, যেখানে দুধারে সার দেওয়া লৌহ গরাদের পেছনে শুয়ে আছে 9-10 থেকে শুরু করে 15-16 বছরের বন্দি বালক বালিকেরা। অদূরেই দেখা যাচ্ছে এক টর্চের আলো। গন্তিয়া। লিফটের আওয়াজ শুনে সে চকিতে পিছন ফিরে তাকালো, আর বিদ্যুৎ গতিতে টর্চের আলো এসে পড়ল অভয়দের ওপর। কিছু বুঝে উঠবার আগেই একটা তুলকালাম কাণ্ড ঘটে গেল। গন্তিয়া এক লাফে মেয়েটাকে ছেড়ে ঘরের কোণে পৌঁছে হাতে তুলে নিল একটা লাইট মেশিন গান, যেটা এতক্ষণ ওখানেই পড়েছিল, কিন্তু অভয় বা সোনা কেউই ওটা খেয়াল করেনি। তবে সে ওটার ঘোড়া টিপার আগেই গর্জে উঠল সোনার সার্ভিস রিভলভার, যে এত কম আলোতেও লক্ষ্যভ্রষ্ট না হয়ে শটান গন্তিয়ার মর্মস্থলকে বিদ্ধ করল। দ্বিতীয় গুলিটা লাগলো ওর মাথায়, কিন্তু তার আগেই গন্তিয়ার পরাণ বিহঙ্গটি খাঁচা ছেড়ে উড়ে গেছে। সোনার সর্বত্র রিভলভার নিয়ে যাওয়ার অভ্যাস নিয়ে অভয় কতবার ঠাট্টা করেছে, তবে আজ ওই অভ্যাসটার জন্যই হয়তো ওর আর সোনার মারাত্মক রিফ্লেক্সের জন্য ওদের প্রাণটা বেঁচে গেল। ঘন্টা দেড়েক পরের ঘটনা। হোটেল সৈকতের সামনে মিডিয়া ও পুলিশের ভিড় জমে আছে। গ্রেপ্তার করা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। ভুবনেশ্বর থেকে ডিএসপি, আইজি ও অন্যান্য বড় কর্তারা এসেছেন এবং এসেছেন পুরী থানার ওসি। পাতালঘর থেকে মোট 232 জন ছেলে মেয়েকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে ড্রাগ দেওয়া হয়েছিল বলে তারা সবাই অজ্ঞান। সজাগ কেবল মাত্র সাদা ফ্রক পরিহিতা মেয়েটি। তাদের সবাইকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটালে পাঠানো হয়েছে। ওদের জ্ঞান ফিরলে ওদের পরিচয় জেনে ওদেরকে ওদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আইজি পট্টনায়ক সোনার পিঠে চাপড়ে বললেন, ওয়েল ডান সুবর্ণ। আমরা অনেক দিন ধরে ডেভিলস রাইট হ্যান্ড সিন্ডিকেটের ইস্ট কোস্টের ব্রাঞ্চের কথা জানতাম, কিন্তু তুমি না থাকলে আমরা এদের কখনোই ধরতে পারতাম না। আমাকে ধন্যবাদ দেবেন না স্যার, ভাগ্যক্রমে মেয়েটা ওখান থেকে পালিয়ে এসেছিল, তাই আমরা ওদের ডেরাটা খুঁজে পেলাম। কিন্তু মেয়েটা পালালো কিভাবে তা এখনো কেউ জানে না। ওর বয়ান অনুযায়ী একটা সাদা ফ্রক পরা আলোতে ঢাকা পরী এসে ওর গরাদের দরজা খুলে দেয় আর ওকে বের করে আনে, আর ওই পরীকে অনুসরণ করে মেয়েটা সোনা আর অভয়ের ঘরের সামনে গিয়ে পৌঁছায়। অবশ্য এই পরীর ব্যাপারটাকে সবাই ড্রাগের ঘোরে থাকা মেয়ের কল্পনা বলেই মেনে নিয়েছে। আরো 2 দিন ওরা পুরীতে ছিল। ওদের এবং হোটেল সৈকতের বাকি বাসিন্দাদের উঠে যেতে হয়েছিল অন্য সব হোটেলে। অভয়
আর সোনা জগন্নাথ মন্দিরে পুজোও দিল, সমুদ্র স্নানও করেছিল। আরেক দিন গেছিল ভুবনেশ্বর ঘুরতে। অভয়ও একদিক থেকে নিশ্চিন্ত হয়েছিল, কারণ সোনার মনে এটা ধারণা হয়েছে যে রিমঝিম সংক্রান্ত তার সমস্ত স্বপ্ন ও ভাবনা মিথ্যে। রিমঝিম সত্যিই আর নেই। কিভাবে এ ধারণা হলো বলা কঠিন, তবে তা যে এসেছে ওটাই যথেষ্ট। রাত্রিবেলায় পুরীর শুনসান সি বিচে দাঁড়িয়ে আছে অভয়। ওই মেয়েটা কে? সাদা ফ্রক পরে এগিয়ে যাচ্ছে সমুদ্রের জলের দিকে। রিমঝিম না? দাঁড়াও, ওদিকে যেও না, ডুবে যাবে তো, চেঁচিয়ে উঠল অভয়। মেয়েটা তার দিকে ফিরে বলল, দাদা ভাইকে বলো ও যেটা করেছে তার জন্য আমি গর্বিত, আর ও যেন মন খারাপ না করে। আমার মৃত্যুর জন্য ও কোনোভাবেই দায়ী নয়। সমুদ্রের জলে অভয়ের প্যান্ট ভিজে যাচ্ছে, কিন্তু ওর ভ্রুক্ষেপ নেই। রিমঝিম ওর হাত থেকে একটা গোলাপি শামুকের ব্রেসলেট খুলে অভয়ের দিকে ছুঁড়ে দিল আর বলল, এটা দাদা ভাইকে দিও আর বলো আমি ভালো আছি। আর পরক্ষণে এক চোখ ধাঁধানো আলোয় রিমঝিম অদৃশ্য হয়ে গেল। ট্রেনে ঝাঁকুনিতে ধড়ফড়িয়ে উঠে বসল অভয়। কামরা অন্ধকার, কারণ এখন মধ্যরাত। বাড়ি ফিরছে ওরা। যাক, তবে ওটা স্বপ্ন ছিল। হাঁফ ছেড়ে বলতে বলতেই থেমে গেল অভয়, কারণ দুটো পায়েরই প্যান্ট হাঁটু পর্যন্ত ভিজে। পরক্ষণে হাতের মুঠো খুলে ও দেখল সেখানে রয়েছে গোলাপি রঙের মুক্ত আর শামুকের তৈরি ছোট্ট একটা ব্রেসলেট, যার প্রধান শামুকের ওপর বড় করে একটা ইংরেজি আর খোদাই করা আছে। শুনছিলেন অলৌকিক দুনিয়ায় আমাদের আজকের নিবেদন স্বপ্নসাগরের দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে ও ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কার কিরকম লাগলো এবং গল্পটির এন্ডিং নিয়ে আপনাদের কার কিরকম ধারণা ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলকে শুভ রথযাত্রা।